ছদ্মনামে ভারতে পালিয়েছিলেন শহীদ জিয়ার ঘাতক মোজাফফর, বিচার হবে অন্য খুনিদের মতো সেনা তত্ত্বাবধানে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শেখ হাসিনার প্রত্যাপনের অনুরোধ পরীক্ষা করছে ভারত, ব্রিফিংয়ে জয়সওয়াল, আইনগত ও বিচারিক প্রক্রিয়া বিবেচনা করা হবে। বিএনপি সরকার অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করবে, বললেন মির্জা ফখরুল। সংবিধান সংস্কার নয়, করা হবে সংশোধন। চট্টগ্রামে বন্যায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দুর্গতরা পুনর্বাসন ও স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় কাজ করছে সরকার। শনাক্ত কমলেও থামেনি হাম উপসর্গের মৃত্যু, 24 ঘন্টায় একজনের প্রাণহানি। ডেঙ্গুর নতুন ভেরিয়েন্ট নিয়ে উদ্বেগ, আক্রান্ত 94 জন। মেক্সিকোর দক্ষিণ উপকূলে 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি, ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি এখনো। এবং শিরোপা ধরে রাখতে অনুশীলনে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, বিশ্রামে মেসি সহ মূল একাদশের কয়েক খেলোয়াড়, অনুশীলন স্পেনের। সংবাদ রাতে দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি আফ্রোদিতি মোশাররফ পার্বণ। এবার বিস্তারিত। 15 বছর ভারতে আত্মগোপনে ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন। দীর্ঘ সময় কলকাতায় দেশটির গোয়েন্দা সংস্থার আশ্রয় ছিলেন তিনি। নিজেকে বিপ্লব সরকার এবং জয় ব্যানার্জি নামে পরিচয় দিতেন। ঘাতক মোজাফফরের বিচার তার অন্য সহযোগীদের মতোই হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে জিয়া হত্যার প্রকৃত রহস্য উন্মোচনে জাতীয় তদন্ত কমিশন গঠনের পরামর্শ সাবেক সেনা কর্মকর্তাদের। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী স্বল্প সময়ে সাধারণ মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড, পরবর্তী সেনা বিদ্রোহ ও সে সময় রাজনৈতিক সামরিক ঘটনা প্রবাহ নিয়ে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। এই হত্যাকাণ্ডের দ্রুত সামরিক আদালতে বিচার সম্পন্ন হওয়ার ঘটনার নেপথ্যের প্রকৃত চিত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা উদ্ঘাটন হয়নি। শহীদ জিয়া হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত বর্তমানে একমাত্র জীবিত ঘাতক অবসরপ্রাপ্ত মেজর মোজাফফরকে আটকের মাধ্যমে তার বক্তব্য ও তথ্য আনুষ্ঠানিকভাবে জানার সুযোগ সৃষ্টি হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর দীর্ঘদিন ভারতে পলাতক ছিলেন। সে সময় ভারতীয় গোয়েন্দা সংস্থার আশ্রয়ে ছদ্মনাম ব্যবহার করেন। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পেছনে বিদেশি শক্তির প্রভাব রয়েছে কিনা তা উন্মোচনের প্রয়োজনীয়তার কথা বলছেন তারা। সেনাবাহিনীতে যে কোনো ঘটনায় নতুন করে একটা তদন্ত হবে। এই তদন্তে সত্যিকারে জানা যাবে যে সেখানে কি ষড়যন্ত্র ছিল দেশ এবং বিদেশের, বিশেষ করে ভারতের এইখানে কি ভূমিকা ছিল। এরশাদের একজন ঘনিষ্ঠ অফিসার এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরশাদ ইন্ডিয়ার প্রভাবাধীন ছিল, ইন্ডিয়ার প্রভাব এরশাদের উপর ছিল। জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর বেসামরিক আদালতে কোনো ধরনের হত্যা মামলা দায়ের হয়নি। এছাড়া হত্যার পর প্রকৃত তথ্য উদ্ঘাটন না করে তড়িঘড়ি করে সামরিক আদালতে বিচার সম্পন্ন করে প্রকৃত তথ্য আড়াল করা হয়েছিল। তাই ঘটনার বিশালতা ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে প্রকৃত সত্য বের করার জন্য দেশের সব বাহিনীর সমন্বয়ে একটি জাতীয় তদন্ত কমিশন গঠন দরকার বলে মনে করছেন সাবেক এই সেনা কর্মকর্তা। কোর্ট মার্শাল হতে হলে ফিজিক্যাল প্রেজেন্স দরকার হয়, তার মেডিকেল চেক আপ দরকার হয়, তার যে অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ চার্জ ফ্রেম যেটা সিভিলে বলে, সেইখানে তাকে পার্সোনালি জিজ্ঞাসা করা হয় গিলটি অর নট গিলটি। এইটা কোনো উকিলের পক্ষে সম্ভব না। উকিল এই যে অ্যারেঞ্জমেন্টটা অর্থাৎ যার বিচার হবে সে তারই বলতে হবে সে গিলটি অর নট গিলটি। এইটা তার পক্ষে অন্য কেউ প্রতিনিধিত্ব করতে পারবে না। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত পলাতক আসামি মোজাফফরের বিচার অন্য খুনিদের মতো সেনা তত্ত্বাবধানে হবে। যে আইনে তাদের একই সহযোগীদেরকে বিচার করা হয়েছিল সেই আইনে বিচার করা যায়, সেটা সেনাবাহিনী দেখছে। মোজাফফর সেনা কর্মকর্তা হিসেবে প্রথম জাতীয় রক্ষী বাহিনীতে কমিশন পেয়েছিলেন এবং 1981 সালে 24 পদাতিক ডিভিশনে কর্মরত ছিলেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার পর থেকে 1996 সাল পর্যন্ত তিনি ভারতে আত্মগোপনে থাকলেও আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশে ফিরে আসেন। জিয়াউর রহমানকে হত্যার পর অতি দ্রুত 18 সামরিক কর্মকর্তাকে বিচারের সম্মুখীন করা হয়, যার মধ্যে 13 জনকে ফাঁসি ও 5 জনকে কারাগারে পাঠানো হয়। তবে সে সময় বিচারের ভয়ে পালিয়ে যান মেজর খালেদ ও মেজর মোজাফফর। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।
ফ্রিডম নিয়ে এলো স্কুটি নাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন। মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আজ এ কথা বলেন। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিং। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করছে। এই বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কিনা? তাছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। জবাবে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানান জয়সওয়াল। আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে। ব্রিফিংয়ে বাংলাদেশের এক রাজনৈতিক হত্যার আসামি প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। জবাবে প্রত্যাবর্তনের যে কোনো অনুরোধ আইনগত বিষয় ও বিচারিক প্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে বলেও জানানো হয়। প্রত্যাবর্তনের যে কোনো অনুরোধ আইনগত বিষয় ও বিচার প্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ফজলে আদিত্য, নিউজ ডেস্ক, দেশ টিভি। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। বিএনপি স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বিরোধী শক্তির সবাইকে বিভাজনের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের স্মরণ সভায় এসব কথা বলেন তিনি। সংবিধান সংস্কার নয়, বিএনপি সংবিধান সংশোধনের পক্ষে বলেও জানান মির্জা ফখরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে যৌথভাবে স্মরণ সভা করে এমাজউদ্দিন রিসার্চ সেন্টার ও জাতীয় সাংবাদিক সমিতি। সভায় বক্তারা বরেণ্য এই মানুষটির জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে সংকীর্ণতা দূর করার শিক্ষা দিয়ে গেছেন অধ্যাপক এমাজউদ্দিন আহমদ। আমাদের মতো মানুষগুলো বিশ্ববিদ্যালয় দিয়ে পরিচিত হয়, আর কিছু উপাচার্য থাকে কিংবা শিক্ষক থাকে যাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচিত হয়ে ওঠে। এজন্য আমি মনে করি অধ্যাপক এমাজউদ্দিন আহমদের স্মরণ সভা যদি কেউ নাও করেন তাতে কিছু আসে যায় না। তিনি ইতিহাসের অংশ হয়ে আছেন। এই বিশ্ববিদ্যালয়কে একটি বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তোলার এক নিরন্তর সংগ্রামে লিপ্ত ছিলাম, এক নিরন্তর একাডেমিক সংগ্রামে লিপ্ত ছিলাম। তার মধ্যে ছিলেন প্রফেসর ইয়াজউদ্দিন, প্রফেসর মনিরুজ্জামান মিয়া, প্রফেসর এমাজউদ্দিন আহমেদ। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জুলাই আন্দোলন শুধু জুলাই কেন্দ্রিক নয়, এটি বিএনপির 17 বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল। জুলাই সনদ তো আমরা স্বাক্ষর করেছি একসাথে, যে সমস্ত দলগুলো আমরা আন্দোলন করেছি একসাথেই স্বাক্ষর করেছি, এবং জুলাই সনদে প্রতিটি অক্ষর আমরা বারবার করে বলছি যে আমরাই বাস্তবায়িত করব। কারণটা হচ্ছে যে কথাগুলো বলা হয়েছে, যে গণভোটের কথা, সেই গণভোটের একটা অংশ তো আমাদের সঙ্গে কোনো আলোচনাই হয়নি। তিনি অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করতে জুলাই সনদ নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে বিরোধী দল। ডেমোক্রেসি থাকতে আমাদের প্রবলেমটা কোথায়? আমরা ডেমোক্রেসি থাকি, বিভাজনের রাজনীতি না করি, আমরা সবাই মিলে, যেমন দেশ 1971 সালে যে স্বাধীন করেছিলাম, যুদ্ধ করেছিলাম, আমরা স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়াই করেছি, আবার 24-এ আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই লড়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। সংকটে ও সংগ্রামে ডক্টর এমাজউদ্দিন আহমদের দেখানো পথ আগামী দিনের পাথেয় হয়ে থাকবে বলে জানান বিশিষ্টজনরা। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা।
লুটপাটের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় দেশের তৈরি পোশাক খাতের শীর্ষস্থানীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে কথা বলেন তিনি। ফখরুল বলেন, দেশের অর্থনীতি আজ চ্যালেঞ্জের মুখে। অর্থনীতিকে ধ্বংসস্তূপ থেকে সরকার টেনে তোলার সর্বাত্মক চেষ্টা করছে। দুর্ভাগ্য আমাদের বিগত বছরগুলোতে সম্পদ যেভাবে পাচার হয়ে গেছে, লক্ষ টাকা দেশ থেকে চলে গেছে। এটুকু বলতে চাই যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, সেই অর্থনীতিকে টেনে উপরে তোলা, এটা একটা অত্যন্ত বড় চ্যালেঞ্জের কাজ। আওয়ামী লীগ সরকারের কারণেই ৪৫ বছর ধরে জিয়াউর রহমানের খুনি ভারতে পালিয়ে থাকতে পেরেছে বলে অভিযোগ করলেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ মুজিবুরের খুনিকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হলেও জিয়াউর রহমানের খুনিকে কেন আনা হলো না, এমন প্রশ্ন তোলেন তিনি। জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বলে জানান তিনি। রাজধানীর যাত্রাবাড়িতে রক্তাক্ত ১৭ জুলাই স্মরণে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। 17 জুলাই 2024 এদিন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে নেমে আসে যাত্রাবাড়ি এলাকার ছাত্র জনতা। দিন পেরিয়ে মধ্যরাত পর্যন্ত প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে পড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ। এতে প্রাণ হারায় বেশ কয়েকজন ছাত্র জনতা। রক্তাক্ত জুলাইয়ের সেই স্মৃতি স্মরণে সমাবেশের আয়োজন করে যাত্রাবাড়ি প্রতিরোধ দিবস বাস্তবায়ন কমিটি। আন্দোলন হবে যতবার, ছাত্রদল হবে হাতিয়ার। সমাবেশে বক্তারা সেই সময়ের স্মৃতিচারণ করে জুলাইয়ের আত্মত্যাগকে ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এই স্পটে সেখানে কর্মী মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে ব্যারিকেড তৈরি করে রেখেছিল যে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এইটুকু আর পার হতে পারে নাই। এই ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এখানে এই যাত্রাবাড়ি থেকে আন্দোলন শুরু করে। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে, মানুষের জন্য লড়াই করে, নিজের জন্য লড়াই করে না। জুলাই ইস্যুতে বিরোধী দলগুলোকে আন্দোলনের হুমকি দিয়ে বিভেদ সৃষ্টি না করে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। বিরোধী দলের এমপিরা এলাকার উন্নয়নের জন্য, মসজিদ মাদ্রাসার ফান্ডের জন্য যদি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে পারেন, জাতীয় সমস্যা, রাজনৈতিক সমস্যা, জুলাই নিয়ে কেন আপনারা আলোচনা করতে পারবেন না? কাজে এই দ্বিচারিতা থেকে ফিরে আসতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, টিক্কা খান ও ইয়াহিয়া খান যা করেছে তার চেয়ে কোনো অংশে কম করেনি শেখ হাসিনা। আপনার কথা হলো যে আন্দোলন সংগ্রাম হয়, সবকিছু হয়, কিন্তু শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী, তরুণ হত্যাকারী, তার মাপ হবে কি করে? তাদের রক্তের মধ্যে ফ্যাসিবাদ, তাদের রক্তের মধ্যে হচ্ছে নিষ্ঠুরতা, তাদের রক্তের মধ্যে হচ্ছে ভয়ঙ্কর রক্ত পিপাসু চেতনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি ভারতে আশ্রয় নেয় আওয়ামী লীগ ও নয়াদিল্লির সমালোচনা করেন রুহুল কবির রিজভী। শেখ হাসিনার আমলে সে নাম বদল করে, পরিচয় বদল করে সে দেশে আসা যাওয়া করেছে। শেখ হাসিনা তাকে গ্রেফতার করেনি, ইন্ডিয়াও কখনো স্বীকার করেনি। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বন্যা দুর্গতদের সহায়তায় সরকারি ও বেসরকারি উদ্যোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বন্যা পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সরকার সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষুদ্র ঋণ গ্রহীতাদের 1 মাসের ঋণের কিস্তি মওকুফ করতে সরকার আলোচনা করছে বলে জানান ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। শুক্রবার চট্টগ্রামের বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সহ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী। এদিন দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। দুর্যোগ মোকাবিলা করার জন্য আমাদের সমস্ত প্রস্তুতি আছে। সরকারিভাবে এবং বেসরকারিভাবেও, দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্তদের জরিপ শেষে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, বেড়িবাঁধ সহ বিভিন্ন অবকাঠামো সংস্কার এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ইনশাআল্লাহ খুব শিগগিরই এই জরিপের ফলাফলের ভিত্তিতে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আমরা, কৃষকদের পাশে আমরা আমাদের যথাযথ সরকারি এবং বেসরকারি সহযোগিতা নিয়ে আমরা দাঁড়াবো। একই দিন সকালে পতেঙ্গায় গিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বানভাসী মানুষের খোঁজ খবর নেন এবং সংকট মোকাবিলায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। বন্যা হওয়ার ফলশ্রুতিতে আমাদের সরকারি যা করণীয় সব করা হবে এবং বন্যার ক্ষতি কমানোর জন্য যা মেজার আগামী দিনে ব্যবস্থা সেটাও নেওয়া হচ্ছে। চট্টগ্রামের চন্দনা এসে পরিদর্শনে যান কৃষি এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে। কোন এলাকায় কোন ধরনের কৃষকের কি ধরনের মাছ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এটা সার্ভে চলছে আমাদের। আমরা আশা করি কম সময়ের ভিতরে ওইটাও আমাদের হাতে এসে যাবে। এদিন বান্দরবান সদর ও বংশরীতে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। বলেন, বন্যা পরবর্তী অর্থনীতি সচল করতে সরকারের পুনর্বাসন প্রক্রিয়া সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। নারী উদ্যোক্তারা অনেক সময় এনজিওদের থেকে কিছু ক্ষুদ্র ঋণ দেন, যেটার কিস্তি মাসে মাসে দেওয়া লাগে। তো আমাদের সরকারের পক্ষ থেকে আপাতত এই 1 মাসের কিস্তি এবং সুদসহ মওকুফের ব্যবস্থা করা হয়েছে। আমরা চেষ্টা করছি এটাকে আরো কয়েক মাস বাড়ানো যায় কিনা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দলমতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার প্রচেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার দুপুরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার সাউতিকান্দা গ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ত্যাগের বিনিময়ে বাংলাদেশে আজকে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং বিরোধী দলীয় নেতার সহযোগিতায় আমরা দলমত, প্রত্যেক দলের মতের ঊর্ধ্বে উঠে সংসদকে কার্যকর করার জন্য সবাই প্রচেষ্টা করছেন। আর সেই সাথে এই জনগণ যেন সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে সংসদ প্রতিষ্ঠিত হয়, সেইভাবে আমরা পরিচালিত করছি। গণভোট বাস্তবায়ন সংসদে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া বিকল্প থাকবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বলেন, যে কোনো সাংবিধানিক ও রাজনৈতিক বিতর্ক সংসদে সমাধান হওয়া উচিত। বিএনপির উচিত দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটের রায় মেনে সংস্কার কাজ করা। শুক্রবার দুপুরে নরসিংদী জেলা জামায়াতের রুকন সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতি দীর্ঘ 18 বছর জ্বালাও পোড়াও হরতাল ধর্মঘটে অতিষ্ঠ, তাই এই পরিস্থিতি থেকে দেশকে রক্ষার দায়িত্ব এখন বিএনপির বলেও মন্তব্য করেন তিনি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে, সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যাবে। আর তা যদি না করেন, তাহলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়ে আমাদেরকে দায়িত্ব দিয়েছে সংবিধান সংস্কার করার, সংসদে আমরা ব্যর্থ হই, তাহলে রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ, ফ্যাসিবাদী কায়দায় বিরোধী দলকে দমন করার অপরিণামদর্শী পথ যদি তারা ধরে, তাহলে দেশ একটা নিশ্চিত সংকটের দিকে চলবে। বাংলাদেশ হবে বৈচিত্র্যের এক শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। সব ধর্ম, ভাষা ও সংস্কৃতির মানুষ সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবে, এটাই বিএনপির সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার বিকেলে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ঢাকাবাসীদের সংগঠন আপন এর উদ্যোগে শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক মহাত্মা বেগাই হালদারের আবির্ভাব ও তিরোধান দিবস উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ধর্ম, বর্ণ, ভাষা, জাতি নির্বিশেষে আমরা বাংলাদেশে সকলের অধিকার, সমান অধিকারকে আমরা নিশ্চিত করব। এর ব্যত্যয় আমরা করতে দেব না। এবং দেশে এবং দেশের বাইরে যারাই এই চিন্তার বিপরীতে কথা বলে, চিন্তা করে, কাজ করে, সে আমার ধর্মের অনুসারী হতে পারেন, আপনার ধর্মের অনুসারী হতে পারেন, কিন্তু সে কিন্তু এই বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে কথা বলে না। দেখছেন সংবাদ রাত।
এলডিসি থেকে মসৃণ টেকসই স্থায়ী উত্তরণ নিশ্চিতে বাংলাদেশের প্রচেষ্টায় পাশে থাকার আশ্বাস দিয়েছে ইইউ এবং G77। শুক্রবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ সদর দপ্তরে পৃথক দুটি বৈঠকে আশ্বাস দেওয়া হয়েছে। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে জাতিসংঘে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান রাষ্ট্রদূত এবং G77 ও চীনের চেয়ার ও জাতিসংঘের উরুগুয়ের স্থায়ী প্রতিনিধির বৈঠক হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল 3 বছর বাড়ানোর জন্য বাংলাদেশের অনুরোধের যৌক্তিকতা তুলে ধরেন। এবার আইডিএলসি বাণিজ্য বার্তা। গত কয়েকদিনের টানা বৃষ্টি বন্যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। সরবরাহ সংকটের কারণে বেশিরভাগ সবজির দাম বেড়েছে। বিশেষ করে এক লাফে কাঁচা মরিচের দাম কেজিতে 80 টাকা বেড়ে 200 টাকায় দাঁড়িয়েছে। এছাড়া বাড়তি দামে মুরগি ও ডিম বিক্রি হচ্ছে। দাম না কমায় স্বস্তি নেই মাছের বাজারেও। তবে স্থিতিশীল রয়েছে আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। গেল কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতের প্রভাব এখনো কাটেনি কাঁচা বাজারে। বেশিরভাগ সবজির কেজি 100 টাকা ছাড়িয়ে গেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম কেজিতে বেড়ে 200 টাকা হয়েছে। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে সবজির ক্ষেত তলিয়ে যাওয়া ও সরবরাহ সংকটের কারণে সবজির দাম বেড়েছে বলে জানান বিক্রেতারা। সপ্তাহ থেকে এই সপ্তাহ সব সবজি 20 টাকা 30 টাকা বেশি। বৃষ্টির কারণে সবজি নষ্ট হয়ে কৃষকের উল্টাছে, সবজি আমদানি কম, এগুলো সবজির দাম বেশি। বেড়েছে মুরগি ও ডিমের দামও। সপ্তাহের ব্যবধানে ডজনে 10 টাকা বেড়ে সাদা ও লাল ডিম যথাক্রমে 130 ও 140 টাকায় বিক্রি হচ্ছে। আর কেজিতে 20 টাকা বেড়ে ব্রয়লার 190 টাকা এবং সোনালী মুরগি কেজিতে 350 টাকা করে দাম হাঁকছেন বিক্রেতারা। আগে আপনার গাড়ি ভাড়া লাগতো পিকআপ প্রতি 10,000, এখন লাগে 15,000 বেশি গাড়ি ভাড়া লাগে। তারপর আপনার এই বৃষ্টিতে ডিম অনেক নষ্ট হয়ে যায়, এজন্য দাম বাড়তি। আমদানির উপরে নির্ভর করে খামার, অনেক খামার বন্ধ হয়ে গেছে। এখন যারা বিগ পার্টি আছে, বড় বড় খামারি, তারাই পাল্টাছে, কিন্তু ছোট ছোট খামারি কিন্তু নাই। স্বস্তি নেই মাছের বাজারেও। ছোট বড় প্রায় সব ধরনের মাছই কেজিতে 30 থেকে 50 টাকা পর্যন্ত বাড়তি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। এছাড়া আলু, পেঁয়াজ ও ভোজ্য তেল সহ অন্যান্য মুদিপণ্যের দাম স্থিতিশীল রয়েছে। সব ধরনের নিত্যপণ্যের দাম ক্রেতাদের নাগালের মধ্যে রাখতে বাজার তদারকি আরো জোরদার করার তাগিদ ক্রেতাদের। প্রাইসটা সবজি দাম 100 মাঝামাঝি আসতো, তাহলে হয়তো আমাদের জন্য একটু বেটার হতো আর কি। এখন জানি না মাছ কম না বেশি, বাট দাম অনেক বেশি বাড়ছে। আহ্বান জানাবো যাতে দ্রুত এই দ্রব্যমূল্যের দামটা কমানো হয়। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। নতুন বাড়িটার স্বপ্ন পূরণে সবাই মিলে যায় খুশির মিছিলে। 40 বছর ধরে এমন অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। নরসিংদীর মাধবদীতে 3 মাস বয়সী শিশুর পায়ে চাপ দেওয়ার ঘটনায় মামলার প্রধান আসামি চাচিকে গ্রেফতার করেছে র্যাব 11। শুক্রবার রাত 8টায় নরসিংদীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব 11 নরসিংদীর সিপিএসসির ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে শুক্রবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে চাচি ফারজানা আক্তার লতাকে গ্রেফতার করা হয়। রাজধানী তেজগাঁও গুলশান লিংক রোডের আলোকিতে শুরু হয়েছে গাড়ি প্রেমীদের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ অটো ফেস্ট 2026। এলিফিনের আয়োজনে এই 2 দিন ব্যাপী বেলার প্রথম দিনে ছিল গাড়ি প্রদর্শনী, প্রযুক্তি ও বিনোদনের এক চমৎকার সমন্বয়। আয়োজকরা বলেন, এই ফেস্ট কেবল প্রদর্শনী নয়, গাড়ি কেন্দ্রিক সংস্কৃতি ও উদ্ভাবনের এক অনন্য উদযাপন। মেলায় ভিন্টেজ ক্লাসিক থেকে শুরু করে আধুনিক সুপারকার এবং বিদ্যুৎ চালিত গাড়ির এক বিশাল সমাহার দেখা গেছে। অনুষ্ঠানে গাড়ি প্রদর্শনের পাশাপাশি গাড়ি নিয়ে অভিজ্ঞতার সঙ্গে আলাপচারিতা, তরুণদের জন্য কারিগরি শোকেস ও বিনোদনের ব্যবস্থা ছিল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াকে নিয়ে পার্ক এভিনিউ আয়োজন করলো এক্সক্লুসিভ সেমিফাইনাল ফুটবল স্ক্রিনিং।
পার্ক এভিনিউ তাদের স্প্রে অন সেলিব্রেশন অন ক্যাম্পেইনের অংশ হিসেবে ঢাকার তেজগাঁওয়ের আলোকে ভেন্যুতে ফুটবল স্ক্রিনিং আয়োজন করে। এতে অংশ নেন ক্যাম্পেইনের সৌভাগ্যবান বিজয়ীরা। জামাল ভুঁইয়া তাদের সঙ্গে সময় কাটান, ছবি তোলেন এবং মত বিনিময় করেন। এর মধ্য দিয়ে পার্ক এভিনিউ 4X নিও নো গ্যাস পারফিউম আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বেকন আয়োজিত অনকোলজিস্ট ও হেমাটোলজিস্টদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, সুস্থতা ও প্রাতিষ্ঠানিক সংহতি জোরদারের লক্ষ্যে দ্বিতীয় অনকো হেমাটো মিনি ফুটবল বিশ্বকাপ 2026 অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজ প্রাঙ্গণে সকাল 9টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত ওই মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন অনুষ্ঠানের অনকোলজিস্ট ও হেমাটোলজিস্টরা এবার আসরে অংশ নেন। খেলাধুলার পাশাপাশি আয়োজন চিকিৎসকদের মধ্যে অভিজ্ঞ বিনিময় ও পেশাগত যোগাযোগ বৃদ্ধিতে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস উপকূলের 7.3 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের পর মেক্সিকো সরকার জানায়, এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উপকূলীয় সৈকতগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। ভূমিকম্পের প্রভাবে সমুদ্রের পানি কিছু এলাকায় প্রায় আধা মিটার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে গুয়াতেমালা ও এল সালভাদোরে ভবন কেঁপে ওঠায় আতঙ্কিত মানুষ নিরাপদ আশ্রয় বেরিয়ে আসেন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির নতুন নেতা নির্বাচিত হয়েছেন অ্যান্ডি বার্নহ্যাম। সোমবার তিনি কিয়ার স্টারমারের স্থলাভিষিক্ত হয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। নেতা নির্বাচিত হওয়ার পর বার্নহ্যাম দেশের মানুষের আস্থা ফিরিয়ে আনা, জীবনযাত্রার ব্যয় সংকট মোকাবেলা এবং জাতীয় ঐক্য জোরদারের অঙ্গীকার করেছেন। একই সঙ্গে তিনি ডানপন্থী দল রিফর্ম ইউকের উত্থান মোকাবেলায় লেবারের নিজস্ব আদর্শে এগিয়ে যাওয়ার কথা বলেন। তিনি সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত মন্ত্রিসভা গঠন, ব্যবসা বান্ধব নীতি গ্রহণ এবং ওয়েস্টমিনস্টারের কেন্দ্রীয় ক্ষমতা স্থানীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণের প্রতিশ্রুতিও দিয়েছেন। পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর একটি বহরের সন্ত্রাসী হামলায় কমপক্ষে 45 পাকিস্তানি সেনা নিহত হয়েছে, এমনটি দাবি করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। তবে পাকিস্তান সেনাবাহিনী হামলার ঘটনা নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা প্রকাশ করেনি। গেল 2 সপ্তাহের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর এটি চতুর্থ বড় হামলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ ও গোয়েন্দা সংস্থা যৌথ অপারেশন সাবান পরিচালনা করছে। বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্রবিন্দু পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান। স্বাধীনতা ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার প্রদেশটির মাস্তুং এলাকায় ঘটেছে এক রক্তক্ষয়ী সামরিক সংঘাত। বেলুচিস্তান পোস্টের প্রতিবেদনে বলা হয়, মাস্তুং এলাকার কাছে নিরাপত্তা বাহিনীর একটি বহরে অতর্কিত হামলা চালায় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এতে প্রাণ হারান অন্তত 45 জন পাকিস্তানি সেনা। ঘটনার দায় স্বীকার করে BLA জানিয়েছে, তাদের বিশেষ ফাতেহ স্কোয়াড এ হামলা করেছে। BLA-র মুখপাত্র জিয়ান্ত বালুচ বলেন, নিরাপত্তা বহরের পাশাপাশি তাদের পাহারাদার দল এবং পরে ঘটনাস্থলে পৌঁছানো অতিরিক্ত সেনাদেরও লক্ষ্য করে হামলা চালানো হয়। বিবৃতি প্রকাশের সময়ও সংঘর্ষ চলেছে, তাই হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও দাবি করে সংগঠনটি। এদিকে পাকিস্তান সেনাবাহিনী হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা জানায়নি। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে জিয়ারত ও লাসবেলায় আলাদা হামলায় 27 পুলিশ কর্মকর্তা এবং 11 সেনা নিহত হওয়ার পর বেলুচিস্তানে অপারেশন সাবান শুরু করে পাকিস্তান সেনাবাহিনী। ইরান ও আফগানিস্তান সীমান্তবর্তী বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ এবং চীনের বিনিয়োগে নির্মিত গদরগভীর সমুদ্রবন্দরও এখানেই অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলে একের পর এক হামলা এবং পাল্টা সামরিক অভিযান নতুন করে নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
মাহমুদা মুক্তি, নিউজ ডেস্ক, দেশ টিভি। লোডশেডিং কিংবা তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর চংকিংয়ের পেংশুই কাউন্টিতে ভয়াবহ ভূমিধসে বেশ কয়েকটি আবাসিক ভবন ধসে পড়েছে এবং বেশ কিছু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন। স্থানীয় সময় শুক্রবার সকালে দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় নিখোঁজ ও আটকে পড়া মানুষের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। শুক্রবার সকালে পাহাড় থেকে হঠাৎ পাথর ধসে পড়তে দেখে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানান একজন কমিউনিটি কর্মী। সতর্কবার্তা পাওয়ার পরপরই ওই এলাকায় জরুরি সতর্কতা জারি করে প্রশাসন এবং ঝুঁকিপূর্ণ স্থানে থাকা 60 জনেরও বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়। তবে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চলার সময় পাহাড়ের একটি বিশাল অংশ আবাসিক ভবনের উপর আছড়ে পড়ে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে উদ্ধারকর্মীরা এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে 9 জনকে জীবিত উদ্ধার করে আনতে পেরেছেন। তবে এই ভয়াবহ ভূমিধসের সঠিক কারণ এখনো জানা সম্ভব হয়নি। আকস্মিক এই ধসের তীব্রতায় মুহূর্তেই চারিদিক ঘন ধুলোর মেঘে ঢেকে যায় এবং আতঙ্কিত বাসিন্দারা প্রাণ ভয়ে এদিক ওদিক ছুটতে শুরু করেন। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনা করে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় দ্রুত সেখানে লেভেল 2 জরুরি অবস্থা জারি করেছে। উদ্ধার কাজে গতি আনতে এবং নিখোঁজদের দ্রুত খুঁজে বের করতে কেন্দ্র থেকে 100 সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয় ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বাহিনীর আরো 200 জন কর্মী এবং 49টি বিশেষ উদ্ধারকারী যান বর্তমানে দুর্ঘটনা কবলিত এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে অনুশীলনে দেখা যায়নি লিওনেল মেসি সহ দলের মূল একাদশের বেশ কয়েকজন তারকাকে। ফাইনালের আগে ফুল ফিট স্কোয়াড পেতেই লিওনেল স্ক্যালোনির এই বিশ্রামের কৌশল। অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজ দেখা যায় লাউতারো ওতামেন্দিদের। বল পায়ে জাগলিং করছেন আর্জেন্টিনার সুপার সাব লাউতারো মার্তিনেজ। এরপর সতীর্থদের সাথে পাসিং ড্রিল। স্পেনের বিপক্ষে বিশ্বকাপের মেগা ফাইনালের আগে যেন নিশ্চিন্ত আর্জেন্টিনা শিবির। নিকো পাজ, লাউতারো মার্তিনেজরা টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালের আগে নির্ভার। বিশ্বকাপের ফাইনালের মহারণ সামনে রেখে অনুশীলন শুরু করেছে আর্জেন্টিনা। তবে শুরুতেই আলবিসেলেস্তেরা ইন্টেন্স ট্রেনিং করেনি। পাসিং ড্রিল আর হালকা স্ট্রেচিং করেছেন ওতামেন্দি, মেদিনারা। ফুরফুরে মেজাজেই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এ যেন ঝড়ের আগে শান্ত সমুদ্র। তবে অনুশীলনে দেখা যায়নি আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে। তবে কি চোটে পড়লেন বিশ্বজয়ী অধিনায়ক? আসলে তেমনটা নয়। টানা ম্যাচের ধকল কাটাতেই মেসি সহ দলের মূল একাদশের বেশ কয়েকজন তারকা ফুটবলারকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। স্পেনের বিপক্ষে আর্জেন্টিনা নিতে চায় না কোনো চোট ঝুঁকি। ফাইনালের পাশাপাশি আর্জেন্টিনাকে ভাবাচ্ছে আমেরিকার উষ্ণ আবহাওয়া। তবে সব চ্যালেঞ্জ জয় করে টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে চায় মেসির দল। চলতি বিশ্বকাপে একের পর এক নাটকীয় ও শেষ মুহূর্তের প্রত্যাবর্তনের গল্প লিখে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা জিতলেই পূর্ণ হবে সাফল্যের 16 কলা। বিশ্বকাপে এর আগে একবারই মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা স্পেন। 1966 বিশ্বকাপের সেই ম্যাচে স্পেনকে 2-1 গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। বিশ্বকাপের ফাইনালেও কি হবে তার পুনরাবৃত্তি? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণ দেখতে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে। আর এই তুমুল চাহিদার কারণে ফাইনালের টিকিটের দাম পৌঁছে গেছে আকাশচুম্বী পর্যায়ে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড ভেঙে ফাইনালের একটি টিকিটের গড় মূল্য এখন $11,327, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 14 লাখ টাকা। নিউ ইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা আর লামিন ইয়ামালের স্পেন। এই মেগা ফাইনাল ম্যাচটি মাঠে বসে দেখতে কি পরিমাণ পকেট কাটতে হচ্ছে দর্শকদের তা শুনলে যে কারোর চোখ উঠবে কপালে। ফুটবল ইতিহাসের সব রেকর্ড ভেঙে এবারের বিশ্বকাপ ফাইনাল পরিণত হচ্ছে ধনকুবেরদের আসরে। যুক্তরাষ্ট্রের টিকিট বিক্রির জনপ্রিয় প্ল্যাটফর্ম টিকপিকের তথ্য অনুযায়ী এবারের ফাইনাল ম্যাচের একটি টিকিটের গড় ক্রয় মূল্য দাঁড়িয়েছে রেকর্ড $11,327, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 14 লাখ টাকা। যুক্তরাষ্ট্রের ক্রীড়া ইতিহাসে যে কোনো ইভেন্টের জন্য যা এর যাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।
মেটলাইফ স্টেডিয়ামের দুটি আসনের টিকিট বিক্রি হয়েছে মাথা ঘুরে যাওয়ার মতো দাম। এক একটি টিকিটের দাম $28,479, বাংলাদেশি মুদ্রায় প্রায় 35 লাখ টাকা। এই টাকায় ঢাকার বুকে অনায়াসেই একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনে ফেলা সম্ভব। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 2026 বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল। টুর্নামেন্টের শুরুতে গড় টিকিটের দাম ছিল $1,622, যা সেমিফাইনালে গিয়ে দাঁড়ায় $4,162। কিন্তু মাঝে দেখা যায় নাটকীয়তাও। কোয়ার্টার ফাইনালের আগে স্বাগতিক যুক্তরাষ্ট্র এবং ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল বিদায় নিলে কোয়ার্টার ফাইনালের ম্যাচের টিকিটের দাম কমে যায় প্রায় 60%। বক্স অফিসে ফিফার অফিশিয়াল টিকিটের সর্বোচ্চ দামই ছিল $10,990। আর এই কারণেই ক্ষুব্ধ সাধারণ মধ্যবিত্ত ফুটবল ভক্তরা। তাদের অভিযোগ, ফুটবলকে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিয়ে গিয়ে বিশ্বকাপকে পরিণত করা হয়েছে শুধুই ধনীদের বিশ্বকাপে। তবে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে নড়ে চড়ে বসেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফা আশ্বস্ত করেছে 2030 বিশ্বকাপের টিকিট বিক্রির প্রক্রিয়া এমনভাবে সাজানো হবে যেন সাধারণ সমর্থকরা কোনোভাবেই বঞ্চিত না হয়। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। ফিফা বিশ্বকাপে এবার শুধু সোনালী ট্রফি নয়, চ্যাম্পিয়নদের জন্য থাকছে নতুন চমক। প্রথমবারের মতো চ্যাম্পিয়নশিপ আংটি পাবেন শিরোপাজয়ী ফুটবলাররা। বৈশ্বিক ফুটবলে আইকনিক আমেরিকান ক্রীড়া ঐতিহ্যকে নিয়ে আসছে এই চ্যাম্পিয়নশিপ রিং। চ্যাম্পিয়ন দলের জন্য তৈরি করা হচ্ছে 30টি বিশেষ আংটি। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপে বিদায়ের সুর। সবাই তাকিয়ে ফুটবল মহাযজ্ঞের মেগা ফাইনালে। আর্জেন্টিনা স্পেনের ব্লকবাস্টার ফাইনালকে সামনে রেখে নতুন এক চমক নিয়ে হাজির হয়েছে ফিফা। বিশ্বকাপ জয়ী দলকে সোনালী ট্রফি দেওয়ার পাশাপাশি দেয়া হয় স্মারক মেডেল। এবার সেই পুরস্কার তালিকায় যোগ হচ্ছে দারুণ এক সংযোজন। প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ী দলকে দেয়া হবে চ্যাম্পিয়নশিপ রিং। ঐতিহাসিক ট্রফি এবং মর্যাদাপূর্ণ স্বর্ণপদকের সাথে যুক্ত হবে বিজয়ের এক নতুন প্রতীক। আংটির এক পাশে গর্বের সাথে খোদাই করা থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির আইকন, আর অন্য পাশে থাকবে বিজয়ী দলের ফুটবলারদের পরিচয় ও প্রতীক। ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে দৃষ্টিনন্দন এই আংটির ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিটি আংটিতে থাকবে আলাদা নাম্বারিং, পাশাপাশি বিজয়ী ফুটবলারদের আঙুলের মাপ অনুযায়ী নিখুঁতভাবে তৈরি করা হবে চ্যাম্পিয়নশিপ রিং। সাথে থাকবে একটি সত্যতা নিশ্চিতকরণ সনদপত্র বা সার্টিফিকেট অফ অথেন্টিসিটি। এবারের মেগা বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে সীমিত সংস্করণে তৈরি করা হয়েছে মোট 2026টি আংটি, যার মধ্যে 30টি রাখা হয়েছে বিজয়ীদের জন্য, আর বাকিগুলো উন্মুক্ত থাকবে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের জন্য। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ক্রীড়া প্রতিযোগিতাগুলোতে চ্যাম্পিয়নশিপ রিং এর ঐতিহ্য দীর্ঘদিনের। এবার সেই ঐতিহ্যের ছাপ পড়বে ফিফা বিশ্বকাপে। ফাইনাল শেষে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচকে স্মারক হিসেবে দেয়া হবে অস্থায়ী রিং। পরে 30টি রিং তৈরি করে ফুটবলার ও স্টাফদের হাতে তুলে দেয়া হবে আনুষ্ঠানিকভাবে। এদিকে বিশ্বকাপের মেগা ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের দ্বৈরথ দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপস্থিতিতেই ট্রফি ও মেডেলের পাশাপাশি তুলে দেয়া হবে বিশেষ এই চ্যাম্পিয়নশিপ রিং। আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-20তে জিম্বাবুয়েকে 34 রানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের সিরিজে 1-1 সমতায় ফিরল টাইগাররা। বুলাবুয়েতে টস হেরে ব্যাট করতে নেমে সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের 120 রানের ওপেনিং জুটিতে ভর করে টাইগাররা স্কোরবোর্ডে তোলে 6 উইকেটে 186 রান। তানজিদ করেন 58 রান, সাইফের ব্যাট থেকে আসে 55। শেষ দিকে সাইফুদ্দিন খেলেন 31 রানের ক্যামিও। 187 রানের টার্গেটে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। শেখ মেহেদী ও রিশাদের স্পিনের সামনে দাঁড়াতে পারেনি স্বাগতিক ব্যাটাররা। শেষ পর্যন্ত 152 রানে শেষ হয় তাদের ইনিংস। রিশাদ হোসেন নিয়েছেন 4 উইকেট। পাঁচ ম্যাচের কাবাডি সিরিজে শুভ সূচনা করল বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ নেপালকে হারিয়ে 1-0 ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। ম্যাচ শেষে বিজয়ী বাংলাদেশ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান তিনি।
বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ম্যাচ হলেই প্রায় দেখা যায় ব্যারিস্টার জাইমা রহমানকে। এবারও তার ব্যতিক্রম হলো না। বাংলাদেশ নেপালের মধ্যকার 5 ম্যাচের কাবাডি সিরিজের উদ্বোধনী ম্যাচে দেখা গেল প্রধানমন্ত্রীর কন্যাকে। খেলাধুলার প্রতি তার অবিরাম ভালোবাসা সেটি যেন প্রমাণ করে দেয়। তার আগমনে পাল্টে যায় মাঠের আবহ। ম্যাচের শুরুর আগে কড়া প্রোটোকল ভেঙে নিজেই নেমে আসেন কাবাডি ম্যাটে। একে একে বাংলাদেশ ও নেপালের খেলোয়াড়দের সাথে মেলালেন হাত, সারলেন কুশল বিনিময়। তার মুখে সেই সাবলীল হাসি মুহূর্তে যেন মাঠের খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় বহু গুণ। স্টেডিয়ামে সবার সাথে দাঁড়িয়ে গাইলেন জাতীয় সঙ্গীত। এরপর ফেডারেশনের সভাপতি টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করার পর শুরু হয় মাঠের লড়াই। শুরু থেকেই নেপালকে চেপে ধরে স্বাগতিকরা। প্রথমার্ধে 14-10 পয়েন্টে এগিয়ে যায় বাংলাদেশ। সেই লিড ধরে রেখে প্রথম ম্যাচে নেপালকে 34-24 পয়েন্টে হারিয়ে 1-0-তে লিড নেয় বাংলাদেশ। এই জয়ে প্রধানমন্ত্রীর কন্যা প্রতিটি খেলোয়াড়কে অভিনন্দন জানান। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠ মুকুট, সেই পরম আরাধ্য সোনালী ট্রফি, যার রাজকীয় বাহন হিসেবে এবারও বিশেষ কেস তৈরি করেছে প্যারিসের বিখ্যাত ফ্যাশন হাউস লুই ভিটন। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো বিশ্বজয় ট্রফিকে আভিজাতের মোড়কে সাজানোর অনন্য গৌরব অর্জন করল বিশ্বখ্যাত এই লাক্সারি ব্র্যান্ডটি। বিশ্বকাপের সবচেয়ে কাঙ্ক্ষিত, সবচেয়ে মোহনীয় এক ভাস্কর্য, যার স্পর্শে অমর হয়ে যান ফুটবলাররা। বিশ্বকাপের মেগা ফাইনালে এই সোনালী ট্রফি উঁচিয়ে ধরার মহাযুদ্ধে নামছে আর্জেন্টিনা ও স্পেন। তবে বিশ্বজয়ের এই শ্রেষ্ঠ স্মারকটি মাঠে পৌঁছানোর আগেই কেড়ে নিয়েছে ফুটবল প্রেমীদের নজর। বিশ্বকাপের এই শ্রেষ্ঠ পুরস্কারকে পরম যত্নে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে পৌঁছে দিতে প্রস্তুত প্যারিসের বিশ্বখ্যাত লাক্সারি ব্র্যান্ড লুই ভিতন। তাদেরই তৈরি বিশেষ ট্রাঙ্কে চড়ে এবার মেগা ফাইনালে হাজির হচ্ছে 18 ক্যারেট সোনার এই ট্রফি। অনন্য এই ট্রাকটির সামনের অংশে ভিক্টোরি এবং ভিটন বোঝাতে একটি সোনালী রঙের ভি আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে। এর সাথে রয়েছে ব্র্যান্ডটির সুপরিচিত মনোগ্রাম প্যাটার্ন এবং সোনা মোড়ানো পিতলের কর্নার প্রোটেক্টর। এই নিয়ে টানা পঞ্চমবারের মতো ফিফা বিশ্বকাপের ট্রফি কেস তৈরি করার দায়িত্ব পেল লুই ভিতন। সাধারণত সুইজারল্যান্ডের জুরিখের ফিফা মিউজিয়ামে সংরক্ষিত থাকে বিশ্বকাপের এই ঐতিহাসিক ট্রফিটি। আর মাত্র 2 দিন পরেই নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বনাম ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, যেখানে 80,000-এরও বেশি দর্শক উপভোগ করবেন ফাইনাল। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের। ম্যাচ শেষে লুই ভিতনের এই রাজকীয় ট্রাঙ্ক খুলে বের করে আনা হবে পরম আরাধ্যের সেই সোনালী ট্রফিকে, যা স্পর্শ করবেন লিওনেল মেসি কিংবা লামিনে ইয়ামাল। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার সংবাদ রাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।